সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্রে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান। স্বাগত জাহেদ। ধন্যবাদ আপনাকে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে রাজপথে ও সচিবালয়ে বিক্ষোভ করলে তদন্ত ছাড়াই চাকরি যাবে। সংশোধন হচ্ছে সরকারি চাকরি আইন। যুদ্ধের হুমকি যেখানে সর্বদা ঘিরে রাখে, প্রস্তুতি না নেওয়া সেখানে আত্মঘাতী। মানবজমিন জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের তৎপরতা, ভারত পাকিস্তান যুদ্ধ কি অত্যাসন্ন। শফিউর রহমানের পদ আছে, চেয়ার নেই। আমার দেশ আওয়ামী ফেসিবাদের পক্ষে প্রপাগান্ডা 7 ফেসবুক পেজ। হাসিনা পরিবারের টঙ্গিপাড়ার জমি বাড়ি জব্দের আদেশ। আমাদের সময় মে দিবস আসে যায়, ভাগ্য বদলায় না। ভারতীয় রাফাল যুদ্ধ বিমানকে ধাওয়া করল পাকিস্তান। কালবেলা আদর্শ চেতনার নামে লুট 200 কোটি। হুমকির মধ্যে থেকে যুদ্ধের প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। দেশ রূপান্তর, সড়ক ফুটপাত ভাড়া দিয়ে পৌরসভার হাট, একই বৃত্তে সরকারের আয় ব্যয়। সময়ের আলো, মহান মে দিবস আজ। শ্রম পরিবেশে উন্নতি হবে কবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের 300 ঘর হস্তান্তর করলেন ইউনূস। খবরের কাগজ, ন্যায্য মজুরি পান না শ্রমিক। 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে ভারতের হামলা। আলোকিত বাংলাদেশ, হাড়ভাঙ্গা শ্রমের মূল্য মেলে না। যুদ্ধে মোদির সবুজ সংকেত, কঠোর জবাব দেবে পাকিস্তান। করতোয়া মহান মে দিবস আজ। ঢাকায় বিএনপি জামাতের বড় শ্রমিক সমাবেশ আজ। শুরুতে আমরা একটু মে দিবস নিয়ে আলোচনা করি। আজ মহান মে দিবস। তো বাংলাদেশের একসময় শ্রমিক আন্দোলন অনেক জোরদার ছিল। নানা কারণে, নানা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে শ্রমিক আন্দোলন কিন্তু অনেকটা স্তীমিত হয়ে গেছে। যাই হোক, তারপরেও বাংলাদেশে অনেকেই আছে, হেডিং হলো যে শ্রমের মূল্য মেলে না। একদম তাই। মানে আপনি যেটা নিয়ে বলছিলেন, একটা সময় যখন বিশেষ করে বাংলাদেশে বামধারার রাজনীতি শক্তিশালী ছিল, যেমন একটা গ্লোবাল প্রেক্ষাপট আছে, যখন সোভিয়েত ইউনিয়ন খুবই পাওয়ারফুল ছিল, তারা একটা ভিন্ন রকম ওয়ার্ল্ড অর্ডার চাইতো, তাদের নানান রকম উৎসাহ ছিল, সহযোগিতা ছিল। সেই বাম রাজনীতির পতনের সাথেই এই ক্ষেত্রে একটা ভাটার টান তৈরি হয়েছে। কিন্তু আমরা যদি গভীরভাবে দেখি, একটা সত্যিকার পুঁজিবাদী ব্যবস্থাও আসলে শ্রমিকের স্বার্থ দেখা উচিত। অন্য সব বাদ দিয়ে, আমরা ওদের মতো দরকার নেই। শ্রমিককে যদি ভালো রাখা যায়, তাকে যদি ঠিক মতো পে করা যায়, তার জীবনমানের উন্নয়ন করা যায়, সেটার প্রতিফলন কিন্তু উৎপাদনের ওপরে এসে পড়ে। এবং এটা নিয়ে যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা আছে। শ্রমিককে ভালো রেখে লস কারো হয় না। কিন্তু বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে, বাংলাদেশে সত্যিকার অর্থে পুঁজিপতি বলতে আমরা যা বুঝি, সেই রকম মানুষও খুব কম। মানে বেশিরভাগই এক ধরনের লুম্পেন বুর্জোয়া, যারা শোষণের মাধ্যমে খুব দ্রুত টাকা অ্যাকুমুলেট করতে চান, এরপরেই ব্যবসা টিকুক না টিকুক কিছু আসে যায় না। সো এই টেন্ডেন্সির কারণে এই ঘটনাটা ঘটছে। অথচ আমরা এমন একটা দেশ যেটা আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আমরা প্রায় একটা কথা শুনি কিন্তু, যে 3টা সেক্টর আমাদের এই দেশটার অর্থনীতির প্রধান ভিত্তি হিসেবে কাজ করেছে। দেশের ভেতরে 2টো, একটা হচ্ছে কৃষি আর একটা হচ্ছে গার্মেন্ট, আর বাইরে একটা হচ্ছে প্রবাসী কর্মী। প্রবাসী কর্মীদের মধ্যে মূলত শ্রমিকই বেশি। আসলে আমরা বিভিন্ন জায়গায়, মধ্যপ্রাচ্যে তো বটেই, অন্যান্য জায়গায়ও যেখানে কাজ করে একই ধরনের মানুষ, আর দেশের ভেতরে তো শ্রমিকরাই কাজ করছেন। সো আমরা এই দেশের আজকে যতটুকু অর্থনীতির ভিত্তি তৈরি হয়েছে, আমরা আমাদের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন, আমাদের বৈদেশিক মুদ্রা, যা যা চিন্তা করছি, সব কিছু তাদের ক্রেডিটে। কিন্তু দিনের শেষে এই যে একদিন কথা বলছি, কোনো একটা জায়গা যেন আছে, একটা পত্রিকার হেডলাইন, যে শ্রমিক মে দিবস আসে যায় কিন্তু ভাগ্য বদলায় না, তাই থাকে। নট অনলি দ্যাট, এই দেশে আমরা বহু মানুষকে শ্রমিক হিসেবে তো স্বীকৃতিই দেইনি। আমাদের অনানুষ্ঠানিক অনেকগুলো খাত আছে যেখানকার শ্রমিকদেরকে আমরা সেভাবে যেহেতু স্বীকৃতি দেই নাই, তাদের জন্য কোনো রকম কোনো আইনি কাঠামো, তাদেরকে অধিকার দেয়া, তাদের ন্যূনতম মজুরি নির্ধারণ কিছুই হয় না। আমি একটা এক্সাম্পল দিই। আমাদের গৃহকর্মীরা যারা আছেন, লক্ষ লক্ষ গৃহকর্মী পার্ট টাইম ফুল টাইম মিলে আছেন, কিন্তু আমরা আজ পর্যন্ত এটাকে কিন্তু একটা শ্রম হিসাবে স্বীকৃতি দেয়া, তার জন্য একটা আইন তৈরি করা, তার অধিকার কি আছে, তার জন্য ন্যূনতম মজুরি কিছুই কিন্তু করতে পারিনি। সো আমার মনে হয় এই কাজগুলো করা দরকার। আমরা যদি দাবি করি যে আমরা এলডিসি থেকে গ্র্যাজুয়েটেড হচ্ছি, আর বেশি দিন নাই, 29 সালের মধ্যে আমরা ফাইনালি 26 সালে হব, 29 সাল পর্যন্ত ট্যারিফ পাবো। সো 26-এর পরই তো আমরা বেরোচ্ছি। সো যে দেশটা এলডিসি আর না, সে তার এই শ্রমিকদের জন্য
কাজ করবে না, এটা খুবই মর্মান্তিক। আর সবচেয়ে জরুরি কথাটা যেটা, সেটা হচ্ছে ভবিষ্যতে যে কোনো সরকার, একটা রাষ্ট্রের যতটুকু ফিনান্সিয়াল বেনিফিট হয় সেই রাষ্ট্রটাই ততটুকু সফল বলে আমি মনে করি, যে এটা ইকুইটেবলি ডিস্ট্রিবিউট করতে পারে। রাষ্ট্রের সম্পদ খুব অল্প কিছু মানুষের হাতে গিয়ে অ্যাকুমুলেটেড হওয়ার চাইতে এটা সিস্টেমটাই এমন যে অল্প মানুষের হাতেই যাবে বেশি, কিন্তু এটাকে যতটুকু মানবিক করে তোলা যায় এরকম উদাহরণ বিভিন্ন জায়গায় আছে। সো ভবিষ্যতে সব সরকারকে এই ব্যাপারটা খুব সিরিয়াসলি দেখতে হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। কালবেলা শিরোনাম হচ্ছে হুমকির মধ্যে থেকে যুদ্ধের প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী, এটা বলেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। এটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে আজকে। আমি হঠাৎ করে বিকেলবেলা দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেকে এই নিউজটা নিয়ে একটা ফটো কাট করেছে। এখন এটা একটা ফাইন্ডিং যে আমাদের এই যুগটা এখন এমন দাঁড়িয়েছে, এটা আপনাদের মতো যারা মিডিয়াতে দীর্ঘদিন কাজ করছেন এখনো করছেন, যে আমরা হেডলাইন পড়ার মতো এখন ফটো কার্ডটা পড়ে লিঙ্ক কিন্তু কমেন্টে দেওয়া থাকে, কেউ লিঙ্ক পড়ছি না। অনেকে এটাকে ইন্টারপ্রিট করেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা কি মিয়ানমারের সাথে যুদ্ধের কোনো ধরনের ইঙ্গিত দিলেন কিনা। আমি নিউজটা পুরো পড়লাম, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা বিমান বাহিনীর বার্ষিক মহড়া দেখতে গেছেন, সেখানে তিনি বেশ কিছু কথা বলেছেন যে তিনি যুদ্ধ বিরোধী মানুষ, কিন্তু পৃথিবীটা এমন জায়গায় চলে গেছে এখন সব সময় যুদ্ধের একটা হুমকি থাকছে, সেখানে প্রস্তুতি এবং সেটা ভালো মতো প্রস্তুতি যুদ্ধের রাখা দরকার আছে। তো বিমান বাহিনী তো শান্তির সময়ের কাজ নেই, বিমান বাহিনী যুদ্ধের জন্য, আমাদের সামরিক বাহিনী মানেই তাই। আয়দার আমি কেউ অ্যাটাক করলো আমি সেটা ঠেকানোর চেষ্টা করছি, অথবা আমরাও কখনো কখনো আগে থেকে অ্যাটাক করতে পারি, আমরা সামরিক বাহিনী রাখি তো সেই কারণে। সো তাদের মহড়ায় গিয়ে তিনি এটা বলেছেন। এবং আমি একটা কথা একটু যোগ করতে চাই, একটু আউট অফ কনটেক্সট হলে, উইচ ইজ ইম্পর্টেন্ট আই থিঙ্ক। আমি ছোটবেলা থেকে বড় হয়েছি একটা কথা শুনতে শুনতে, কিছু কিছু মানুষ যে বাংলাদেশের খুব শক্তিশালী সামরিক বাহিনীর কি দরকার আছে, আমাদের কি হবে, এটা আমরা যদি ন্যারেটিভ আছে এখানে এখানে যদি খরচ করি এটা ভালো হবে, ওটা হবে, সেটা হবে। পৃথিবী কিন্তু খুব ভলেটাইল জায়গায় চলে যাচ্ছে, পৃথিবীর ওয়ার্ল্ড অর্ডার নতুন করে ফর্মড হতে যাচ্ছে, বিভিন্ন দিকে অস্থিরতা শুরু হয়ে গেছে, এটা আরো বাড়বে। ভারত পাকিস্তানের মধ্যে দেখছি, জানি না রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি থামে, ইউরোপ আশঙ্কা করছে রাশিয়া এবার আরো নতুন নতুন দেশকে অ্যাটাক করবে, এই পরিস্থিতি তৈরি হয়েছে। আফ্রিকাতে বহু জায়গায় বহু দেশে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে, চায়না তাইওয়ানকে ইনভেড করে কিনা সেই প্রবাবিলিটি তৈরি হয়েছে। এই রকম সময়ে আমার মনে হয় আমাদের খুবই শক্তিশালী আধুনিক সামরিক বাহিনী থাকা জরুরি। আমি ভারতের মতো শক্তিশালী দেশ সরিয়ে রাখি, মিয়ানমারের মতো দেশের সাথেও তো আমাদের যে কোনো সময় একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। প্রশ্ন হচ্ছে আমরা কি যথেষ্ট প্রস্তুত এগুলোর জন্য? সো আমি মনে করি আমাদের সামরিক বাহিনী যথেষ্ট আধুনিকায়ন দরকার, বিশেষ করে বিমান বাহিনী। এই কারণেই সম্ভবত তিনি বলছেন যে এই অবস্থায় প্রস্তুতি না নেওয়াটা হচ্ছে আত্মঘাতী। একদম তাই, উনি তাই বলেছেন। অনেকেই মিসলেড হয়েছেন, কারণ আমরা এখন এটা একটা টেন্ডেন্সি, বিশেষ করে শুধু পত্রিকার হেডলাইন তো না, ফটো কার্ডগুলো ফেসবুকে শেয়ার করছেন, সবাই নিউজটাও দিচ্ছেন, কিন্তু একটা বাক্য যেহেতু পিক করছেন অনেকে ধরে নিচ্ছেন যে হুমকির মধ্যে, মানে এটা মিয়ানমারের হুমকি, এরকম করে। আমি দেখলাম যে আমার পরিচিত একটু গুরুত্বপূর্ণ মানুষ যারা একটু জানাশোনা একটু বোঝেন, তারাও দেখলাম এটা শেয়ার করেছেন এইভাবে। আপনি যেটা ভারত পাকিস্তান প্রসঙ্গ টেনে এনেছিলেন, তা আপনি জানেন যে সর্বশেষ খবর যেটা হচ্ছে যে পাকিস্তানের মানে ভারত পাকিস্তানের যে বিমান আকাশ সীমাটা বন্ধ করে দিয়েছে, 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা হতে পারে, এটা পাকিস্তানি ধারণা। আপনার কি মনে হয়? আমি ওনার বক্তব্যটা শুনলাম এবং তার বক্তব্যের মধ্যে, এবং গভীর রাতে পাকিস্তান সময় রাত 2টায় উনি বক্তব্যটা দিয়েছেন। ওনার বক্তব্যের কন্টেন্ট হচ্ছে তাদের কাছে যথেষ্ট পরিমাণ ইন্টেলিজেন্স আছে যেটার মাধ্যমে তারা এটা ধারণা করছেন। একটা কথা তো এখন সত্য, কেউ যখন একটা সামরিক হামলা করতে যায় তার কতগুলো মানে তার মানে যুদ্ধাস্ত্রের, সেটা বিমান অ্যাটাক হোক বা স্থল অ্যাটাক হোক, এগুলো সরাতে হয়, ফলে স্যাটেলাইট থেকে এগুলো দেখা যায়। মানে পাকিস্তানের নিজস্ব, যেটা দিয়ে আপনি আসলে ভূপৃষ্ঠে দেখতে পারেন, রিমোট সেন্সিং স্যাটেলাইট বলে, পাকিস্তানের নিজস্ব। এবং একটু যোগ করি, আমরা পাকিস্তানকে একেবারে একটা ফেইল স্টেট মনে করি, বাংলাদেশ একটা কিনে টেলিকম স্যাটেলাইট কিনে পাঠিয়েছে। পাকিস্তান তার টেলিকম তো বটে, রিমোট সেন্সিং কিন্তু আরো অনেক বেশি সফিস্টিকেটেড স্যাটেলাইট পাকিস্তান নিজে ওটা বানিয়েছে, বানানোর পর চায়না দিয়ে পাঠিয়েছে তাদের কাছ থেকে। সো তাদের কাছে এই গোয়েন্দা তথ্য থাকতে পারে, সেই কারণেই তারা এটা বলেছেন। এখন ব্যাপার হচ্ছে আক্রমণ যদি নাও করে, ভারতের তো আসলে এই ধরনের একটা প্রবাবিলিটি যেহেতু তারা রেখেছে,
তাদের যুদ্ধ বিমানগুলো সেই ঘাঁটিগুলোর মধ্যে থাকা, বা তারা যদি স্থল সীমান্তে, আমরা জানি যে গত এই যে কয়েকদিন গেল প্রত্যেক দিন স্থল সীমান্তে স্মল আর্মস, মানে যুদ্ধের ক্ষেত্রে অ্যাসল্ট রাইফেল পর্যন্ত এগুলোকে স্মল আর্মস বলে, তাদের গোলাগুলি কিন্তু চলেছে, মর্টার বা আর্টিলারি হয় না, কিন্তু প্রস্তুতি তো রাখছে। ফলে দেখা যাবে তারা আর্টিলারি ওদিকে সরাচ্ছে, এইগুলো হয়তো স্যাটেলাইটে দেখা যায় এবং পাকিস্তান এই ধরনের কিছু তথ্য পেয়ে থাকতে পারে। কিন্তু আমি মনে করি ভারতের তীব্র চাপ আছে ভারতের ভেতরে। এখন ব্যাপারটা কোথায়, ভারত সরকার যখন কনফিডেন্টলি বলে পাকিস্তান এটা করেছে, দুজন পাকিস্তানি নাগরিক, এবং পাকিস্তান, তারা রীতিমতো পাকিস্তানের মিলিটারি চিফকে দায়ী করে, কারণ মিলিটারি চিফ এই ঘটনার কয়েকদিন আগে দুটো কথা বলেছিলেন। সেটা হচ্ছে কাশ্মীর হচ্ছে আমাদের জগুলার ভেইন, মানুষের গলার এখানে যে ভেইন, যেটা লাইফ লাইনের মতো, এবং দ্বিতীয় হচ্ছে তিনি হিন্দু মুসলিমের ডিফারেন্স নিয়ে খুব টাফ কথা বলেছেন, সব ক্ষেত্রে তারা আলাদা, এবং তারা পাকিস্তানের মিলিটারি চিফকে জড়িত করছেন যে তার এই বক্তব্যের পরই এটা হলো, সো এটা তার হাতে। তো এখন এইরকম অভিযোগ যদি আপনি করেন তাহলে তো এই ধরনের কিছু স্টেপ যথেষ্ট না, এটা তো আসলে এক ধরনের একটা ওয়ারের মতো দেখার ব্যাপার। সো ভারতকে আক্রমণ করতে হবে, এই পরিস্থিতি তৈরি হয়েছে। এট দ্য সেম টাইম বিজেপি তার ইউএসপি হচ্ছে, সে মানে আমি তো খোলাখুলি বলি, আমি বিজেপির মধ্যে প্রচুর ফ্যাসিস্ট এলিমেন্ট দেখি, সে অনেককে শত্রু দেখায়, তার একটা ন্যারেটিভ থাকে, এবং তার একজন স্ট্রং ম্যান আছে, যেন মোদির স্ট্রং ম্যান ইমেজ তৈরি করার চেষ্টা দীর্ঘদিন থেকে হয়েছে। তিনি খুবই সাহসী, তিনি তড়িৎ সিদ্ধান্ত নিতে পারেন, তিনি শত্রুকে ছাড়েন না, এসব। তো ফলে এই ইমেজের সাথে এখন আসলে একটা আক্রমণ করা এক অর্থে জরুরি, কিন্তু সমস্যা হচ্ছে ভারতের এক্সপেরিয়েন্স তো ভালো না। 2019 সালে নির্বাচনের আগে বালাকোটে যে হামলা করতে গেল, সেখানে দেখা গেছে ভারতের ওই হামলায় তাদের নিজস্ব একটা, তারা MiG-21 দিয়ে ওখানে হামলা করতে গেছে, পাকিস্তান ওটাকে ডাউন করেছে, এবং তাদের একজন পাইলট পাকিস্তানের হাতে চলে গিয়েছিল, ইমরান খান সরকার ছিল, এবং তিনি এক ধরনের শুভেচ্ছার নিদর্শন হিসাবে অভিনন্দন বর্তমান পাইলটের না, তাকে ফেরত দিয়েছিলেন। এখন ভারত পাকিস্তানের যদি মিলিটারি পাওয়ার, আমরা নিউক্লিয়ার ওয়েপন সরিয়ে রাখি, ধরুন এয়ার স্ট্রাইক করবে, ভারতের এখন লেটেস্ট ফাইটার আছে, রাফাল আছে তাদের বেশ কিছু, বা এর আগে Su-30 ছিল, পাকিস্তানের F-16 আছে, মানে আপনি অল্প যুদ্ধের ক্ষেত্রে বর্ডারে পাকিস্তানের সাথে খুব বেশি সুবিধা করতে পারার কথা না। এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানেরও খুব ভালো আছে, ভারতেরও ভালো আছে। অনেক দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে আস্তে আস্তে হয়তো ভারত একটা ভালো কিছু করতে পারবে। নিউক্লিয়ার তো আছে, নিউক্লিয়ার তো আসলে ওই যে বলা হয়, নিউক্লিয়ার তো ইউজড হয় না, এটা টার্ম আছে মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন। নিউক্লিয়ার মানে হচ্ছে যখন দুই পক্ষেরই থাকে, তারা পরস্পরকে তো ধ্বংস করে দিতে পারে। ওই যে পাকিস্তানের তথ্যমন্ত্রী না, এটা রেলমন্ত্রীও সম্মত বলেছেন, তারা 130টা মিসাইল রেডি করে রেখেছেন তারা ভারতকে ধ্বংস করে দেওয়ার জন্য। তো যদি ওরকম পরিস্থিতি হয়, তো যাই সব কিছু মিলে সার্বিকভাবে আমি মনে করি সর্বোচ্চ বর্ডারে ভারত তার মুখ রক্ষার জন্য দু একটা অ্যাটাক করতে পারে। কিন্তু এখানে একটু মনে রাখতে হবে, 2019 সালের অ্যাটাকের একটা বাস্তবতা ছিল, নির্বাচন ছিল সামনে, এবং দেখা গেছে 2019 সালে ভারত ওই জাতীয়তাবাদ উস্কে দিয়ে আসলে বেশ ভালো ফলাফল পেয়েছিল। এখন সেই অর্থে বড় কোনো নির্বাচন নেই, তারপরও বিধানসভা নির্বাচনগুলো আছে, সে যেটা চেয়েছিল রাদার ওটা কিন্তু পেয়ে গেছে। সেটা হচ্ছে মুসলিম সন্ত্রাসীরা তাদের ভাষায় বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করেছে, জিজ্ঞেস করে করে কে করেছে এই হত্যাটা, অনেক তত্ত্ব আছে। এটা সে এখন বিভিন্ন জায়গায় রাজনীতিতে সেল করতে পারবে, তার যে হিন্দুত্ববাদী রাজনীতি, মুসলিম বিদ্বেষী যে রাজনীতি, সেটা সে করতে পারবে না। কিন্তু একটা ডেভেলপমেন্ট নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সেনাবাহিনীর উপর দায়িত্ব ছেড়ে দেওয়ার অর্থটা কি? এটার কয়েক রকম ইন্টারপ্রিটেশন আছে। একটা খুব ইন্টারেস্টিং ইন্টারপ্রিটেশন হচ্ছে এরকম যে এটা হামলা না করার জনিত মোদি তার মুখ রক্ষা করতে চাইছেন। ব্যাখ্যাটা এরকম, যদি এই সিদ্ধান্তটা পুরোপুরি তিনি তার হাতে রেখে দেন, তাহলে যেটা দাঁড়াবে, যদি উনি সিদ্ধান্তটা না নেন, তখন যেটা হবে যে আরে মোদি পিছিয়ে আসলো, মোদি শক্তিশালী এত বলতাম বাট উনি সরে আসলেন, বা ভারত তার মিলিটারি পাওয়ারের যে গরিমা তার আছে, মানে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স একটা আছে, যেখানে নিউক্লিয়ার ওয়েপন ছাড়া অন্যান্য অস্ত্রে কার কত শক্তি, ভারত পৃথিবীর 4 নাম্বার, মানে আর পাকিস্তান 12 হিসাবে বেশ খানিকটা পেছনে। সো এত শক্তিশালী দেশ, এবং যে নিজের বিরাট সক্ষমতা দেখানোর চেষ্টা করে, সে 2 ফ্রন্টে যুদ্ধ করতে পারবে বলে আলাপ তোলে, যে ভারত চায়নার সাথে যুদ্ধ করতে পারবে, পাকিস্তান, এবং যদি বাংলাদেশের সাথেও ঝামেলা হয় তারা একসাথে এগুলো নাকি ডিল করতে পারবে। তো সেটা যদি হয়, উনি আক্রমণ না করলে তো তার রাজনীতির ক্ষতি হবে। সো সেনাবাহিনীর হাতে যখন ছেড়ে দিচ্ছেন, এই ইন্টারপ্রিটেশন কেউ কেউ করছেন যে এতে লাভ হলো, সেনাবাহিনী যদি না করে বলবে যে সেনাবাহিনী করেনি, এই ধরনের একটা উনি এক ধরনের সরে আসছেন, এটার
ইঙ্গিত হিসাবে কেউ কেউ দেখছেন। একজনের কথা তো আমার ভালোভাবে মনেই পড়ছে, সেটা হলো কারণ থাপারের সাথে দ্য ওয়ারের পাকিস্তানের ইমরান খানের সময় যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, তিনিও দেখলাম এই ধরনের একটা ইন্টারপ্রিটেশন করছেন যে মোদি সম্ভবত অ্যাটাক থেকে সরে আসছে। তাই জি, ওয়েল, ভারত পাকিস্তান যুদ্ধ যদি কোনো কারণে হয়, আমাদের অবস্থানটা কি? যুদ্ধটা আসলে যে বলছি, যুদ্ধটা কেমন হবে? এটা কি বালাকোটের মতো হবে? বালাকোটে অ্যাটাক করলো, পাকিস্তান আবার ভারত শাসিত কাশ্মীরে এসেও বমিং করে চলে গেছে, এটা করে শেষ, দুই পক্ষই পরস্পরের মুখ রক্ষা। আমি একটু উদাহরণ দিই, রিসেন্টলি এরকম আরেকটা উদাহরণ আছে। ইসরায়েল যখন সিরিয়াতে ইরানি কনসুলেটে হামলা করে তাদের জেনারেল থেকে, আইআরজিসির জেনারেলদেরকে যখন হত্যা করলো, তখন ইরানকে কিন্তু রিটালিয়েট করতে হলো, এবং ইরান পরিকল্পনা করে এমনভাবে রিটালিয়েট করেছে, সে ক্রুজ মিসাইল ইউজ করেছে, সে ড্রোন ইউজ করেছে। ওগুলো ইরান থেকে ফ্লাই করার সাথে সাথে ইসরায়েলি রেডার ওইটাকে ডিটেক্ট করে, এবং ইসরায়েল জানতো এগুলো আসছে, এবং সেগুলোকে সে খুব সহজে ভূপাতিত করেছে। এমনকি ইরান কোনো খুবই স্ট্র্যাটেজিক টার্গেটও মানে ঠিক করেনি যে ওখানে গিয়ে অ্যাটাক করবে। ইরানের কাছে কিন্তু ব্যালিস্টিক মিসাইল ছিল, যেগুলো অনেক ফাস্ট আসতে পারতো। তার মানে ব্যাপারটা হচ্ছে এই, ইরানের কনসুলেটে হামলা করেছে, মানে ইরানে হামলা করেছে, তো ইরানের মুখ রক্ষা করার ব্যাপার ছিল, তাই সে এমনভাবে ইসরায়েলকে আক্রমণ করেছে যাতে তার তেমন কোনো ক্ষয়ক্ষতি না হয়। এই কারণে ব্যাপারগুলো। সো আমি ধারণা করি এখানে এই ধরনের কিছু হবে, কিন্তু এটা যদি মাঝারি মানেরও একটা যুদ্ধের দিকে যায়, এটা একটা খুব বড় ইস্যু তৈরি করবে। কারণ আমরা সাম্প্রতিক সময়ে দেখছি টার্কির মিলিটারি ট্রান্সপোর্ট প্লেন C-130 এসছে, একটা এসছে, এবং টার্কি বলছে রিফিউলিং এর জন্য, কিন্তু ভারত ইন্টারপ্রিট করছে যে না, এখানে অস্ত্র নিয়ে আসা হয়েছে। আমরা জানি যে টার্কির অন্তত একটা ক্ষেত্রে পৃথিবীতে এখন টপ দেশগুলোর সাথে সে কম্পিট করে, সেটা হচ্ছে ড্রোন। তাদের বাইরাক্তার TB2 অসাধারণ সাকসেসফুল হয়েছে, পাকিস্তানের আছে, কিন্তু আরও হয়তো সে আনছে কিনা। আর ইন্ডিয়া তো দাবি করছে যে 3-4টা বা 5টা এই ধরনের সামরিক পরিবহন বিমান এসছে। তো এটা একটা রিজিওনাল ঘটনা ঘটে যেতে পারে, না ঘটলেও অ্যাটলিস্ট দুটো সুপার পাওয়ারের প্রক্সিতে পরিণত হয় কিনা সেই আলাপও থাকবে যদি একটু বেশি যুদ্ধের দিকে যায়। কারণ পাকিস্তানকে রক্ষা করার এক ধরনের দায় চায়নার আছেই। আর ইন্ডিয়ার সাথে ট্রেডিশনাল, আমি ট্রাম্পকে সরিয়ে রেখে বলছি, তারা কোয়াডের মেম্বার, এটা একটা সামরিক জোট যেটা চীনকে কন্টেইন করার জন্য তৈরি হয়েছে। সেই ভারত যখন আছে, প্লাস এখন মোদির সাথে ট্রাম্পের ব্যক্তিগতভাবে যে সম্পর্ক আছে, প্লাস চীন যদি পাকিস্তানের সাথে কোলাবোরেট করতে হবে আসলে, কারণ হলো পাকিস্তান মিলিটারি হার্ডওয়্যারের বেশিরভাগই চায়না থেকে আসা, এবং সে নিজে যেগুলো তৈরি করে চাইনিজ লাইসেন্সে মূলত তৈরি করে। তো ফলে চায়না এখানে সাপোর্ট দিতে হবে, এবং সেটা তো মানে দীর্ঘায়িত হয় যদি যুদ্ধ, আমেরিকাকে এদিকে আসতে হবে। সো এটা একটা খুবই রিজিওনাল সংকট তৈরি করবে, যেটার প্রভাব সারা পৃথিবীতেই পড়বে। তবে আমি মনে করি এরকম কিছু আসলে হতে যাচ্ছে না। দেখা যাক। ইত্তেফাকের একটা শিরোনাম সেটা দেখছিলাম যে সংশোধন হচ্ছে সরকারি চাকরি আইন, রাজপথে ও সচিবালয়ে বিক্ষোভ করলে তদন্ত ছাড়াই চাকরি যাবে, অনুমতি ছাড়া অনুপস্থিতিতেও চাকরিচ্যুতির বিধান থাকছে। আচ্ছা, এটা ঠিক নতুন না, আমি নিউজটা পড়েছিলাম। এটা হলো সরকারি চাকরিদের জন্য একটা অর্ডিন্যান্স ছিল 1979 সালের, মিস্টার জিয়াউর রহমানের সময়। সেটা শেখ হাসিনার সময় সরকারি চাকরি আইন 2018 হলো, তখন এই ধারাগুলো বাদ হয়ে গেছে। এখানে একটা সংকট আছে আমি মনে করি। শেখ হাসিনার সময় আমরা কিন্তু এটাকে চোখ বন্ধ করে বলে দিতে পারি সরকারি চাকরি আইনটা পুরোপুরি, যাদেরকে আমরা মানে সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মচারী বলি, তাদের অনুকূল হয়েছে। একটা উদাহরণ দিই, এখানে একটা আর্টিকেল আছে সরকারি চাকরি আইনে, আমি ভুল না করলে 41, 42, 43 এর মধ্যে একটা, এদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগে যদি মামলাও হয়, তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া, এটা দীর্ঘদিন ডিবেট হয়েছে, দুদকও পারবে না তাদেরকে গ্রেফতার করতে। মানে ব্যাপারটা হচ্ছে 18 সালের যে আইনটা, সেটা পুরোপুরি একতরফাভাবে তাদের পক্ষে চলে গেছে, কারণ ওই সময় আমলারা অনেক বেশি পাওয়ারফুল ছিলেন। আর 79 সালেরটা আমি আবার মনে করি যে আবার যেভাবে বলা হয়েছে, এটা আবার সরকারকে, মানে যিনি যেখানে সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতা আছে তাদেরকে আবার অনেক বেশি এম্পাওয়ার করছে, এদেরকে অনেক বেশি দুর্বল করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি দুটোর মাঝামাঝি একটা জায়গায় যাওয়া উচিত। কারণ এই যে এখানে দেখলাম যে কেউ একজন এরকম বিধি ভেঙে কিছু করলো 8 দিনের মধ্যে, মানে কোনো তদন্ত ছাড়াই দেখা যায়
করে দেওয়া যাবে। এটা খুবই হার্শ হচ্ছে বলে আমার মনে হয়। এটা হলে আসলে অন্তর্বর্তী সরকার এই এত বড় মেজর ডিসিশন নিচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অন্তর্বর্তী সরকার অনেক মেজর ডিসিশন নিচ্ছে। আমি সেদিন দেখলাম পিএসসি, আরেকটা পিএসসি নন ক্যাডারের জন্য আলাদা একটা পিএসসি তারা তৈরি করবেন, এনবিআরকে ভেঙে ফেলছেন। আর এই মুহূর্তে যেটা খুবই আলোচনার বিষয় সেটা হচ্ছে মিয়ানমারে একটা মানবিক করিডোর দেওয়ার মতো সিদ্ধান্ত তারা নিচ্ছেন। সো এটা অন্তর্বর্তী সরকার অদ্ভুত আচরণ করছে বলে আমি মনে করি। এগুলো অনেক বেশি পলিসি ডিসিশন এবং ঐক্যমত্য ছাড়া। যেমন ধরুন এই যে এই আইনটা যদি করতে হয়, এটা কি জনপ্রশাসন নিয়ে একটা সংস্কার কমিশন আছে, তারা কি এটা সাজেস্ট করেছিলেন? তারা এটা যদি সাজেস্ট করে থাকেন তার সাথে কি সব রাজনৈতিক দলের সাথে আলোচনা হচ্ছে? তারা কি সবাই এগ্রি করেছিল? তো তাহলে তো এগুলোর ভিত্তিতে হওয়া উচিত ছিল। হঠাৎ করে কেন? সরকারের মধ্যে কারো কেউ আছেন তারা এই সরকারকে আসলে এমনভাবে আচরণ করাচ্ছেন মনে হচ্ছে এটা 5 বছর মেয়াদী সরকার। এটা তো ভুল। কেন ভুল? তারা 5 বছর থাকবে না। ধরুন এই যে করিডোরের কথা বলছি, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে এটা ধরে তো এটা অ্যাটাক হতে পারে। জান্তার তো রাখাইনে তার মিলিটারি নাই, কারণ সে ডিফিটেড হয়ে পেছনে চলে গেছে, কিন্তু তার তো এয়ার পাওয়ার আছে, তার তো ফাইটার্স আছে। সে এসে যদি বাংলাদেশের ভেতরে বম্বিং করে, বাংলাদেশ তখন একটা সার্বভৌম দেশ হিসেবে তাকে রিটালিয়েট করতে হবে। তো একটা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। অথচ এই সরকার বলছে ডিসেম্বরেও ইলেকশন হতে পারে, তাই না? কম সংস্কার হলে 8 মাস পরে ইলেকশন। তো তাহলে একটা যুদ্ধ বা একটা সংঘর্ষ যদি বেঁধে যায়, নির্বাচন কি হবে? কিন্তু কেউ না কেউ তো এটা সিদ্ধান্ত নিচ্ছেন, এবং কারোর সাথে কোনো আলাপ আলোচনা ছাড়া। রাজনৈতিক দলগুলো রাইটলি বলছে। অথচ কোথায় চিন্ময়ের সাথে কি হয়েছে সেটা নিয়ে এটা আমি প্রশংসা করছি। ভারতের সাথে সমস্যায় সবাইকে ডেকে সলিডারিটি দেখানো হয়েছে। সেই তুলনায় এটা তো অনেক বেশি টাফ বিষয়, কারোর সাথে কথাবার্তা ছাড়া করা হচ্ছে, যেটা তো এরকম সরকারের করার কোনো কারণ নেই। ইভেন একটা নির্বাচিত সরকার যদি থাকে, ভারতে বিজেপি সরকার কিন্তু তাদের এই পাকিস্তানি ইস্যুতে সব রাজনৈতিক দলের সাথে আলাপ করছে, বিভিন্ন। উনি কিন্তু একটার পর একটা মিটিং করছেন, জেনারেলদের সাথে করছেন, নিজের সরকারের মন্ত্রীদের সাথে করছেন, নিরাপত্তা উপদেষ্টাদের সাথে করছেন, এবং রাজনৈতিক দলের সাথে করছেন। করোনা যখন হয়েছিল তখন সবাইকে নিয়ে মোদি বসেছিলেন। তো নির্বাচিত সরকারই তাই করে। আর যে সরকারটা নির্বাচিত না, যে সরকার 8 মাসের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা আছে, সে সরকার এগুলো করবে কেন? উদ্ভট। আপনার কি ধারণা নির্বাচন হবে? আমি করিডোরের এই স্টেপটাকে আমি হয়তো কেউ বলতে পারেন আমি অনেক বেশি আশঙ্কা করছি, করছি। কারণ এখানে যদি 1-2-5% সম্ভাবনা থাকে, এটা নিয়ে খুব সিরিয়াসলি নেওয়া দরকার। মানে এই করিডোর দেওয়ার নামে কেউ যদি এখানে একটা সংকট তৈরি করে কারো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টায়, এবং এখানে যদি একটা সংঘর্ষ বেঁধে যায়, তাহলে তো নির্বাচন ডিলেইড হবে, এবং মোক্ষম একটা যুক্তি এটা। মানে এইরকম পরিস্থিতিতে তো নির্বাচন আগামী ডিসেম্বর তো দূরে থাকুক, জুনেও হবে না। কারো এক পরিকল্পনা থেকে থাকতে পারে। আমি অন্তত সতর্কতা জানিয়ে রাখতে চাই। না হলে আইল বি হ্যাপি, কিন্তু লক্ষণ বলছে এটা যেভাবে করা হচ্ছে, যা করা হচ্ছে, এটা তো এই সন্দেহ তৈরি করে। দেখা যাক। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, একটা ছুটির নোটিশ আছে 1 মে দিবস উপলক্ষে। আগামীকাল ঢাকায় কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না, সেই জন্য আমাদের অনুষ্ঠান বন্ধ থাকবে। যথারীতি আমরা আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে শুক্রবার রাতে। অনেক ধন্যবাদ।